প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যেই তোমরা জানো যে ক্লাস 9-এর শ্বসনে দুটি ধাপে আমি আলোচনা করেছি, অঙ্গ স্তরে শ্বসন এবং কোষীয় স্তরে শ্বসন। এবারে কোষীয় স্তরের যে পরবর্তী অংশটি, যেমন আমরা দেখেছিলাম যে সবাত শ্বসন, সেই সবাত শ্বসনের তিনটি পর্যায় নিশ্চয়ই তোমাদের মনে আছে। পর্যায় তিনটি দেখো, এখানে আমি করেছি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, টার্মিনাল রেসপিরেশন বা প্রান্তীয় শ্বসন। আমরা এই তিনটি পর্যায় খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব। তার আগে বলি, এই পুরো জিনিসটা তোমরা বইয়ে পাবে। কিছু কিছু জায়গা যেটা তোমাদের বইগুলোতে নেই, আমি সেই জায়গাগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য। বই নেবে, তার সঙ্গে এটাকে মিলিয়ে পড়বে, দেখবে তোমরা সমস্তটাই খুব সহজে বুঝতে পারছো। তাহলে প্রথমে আসি গ্লাইকোলাইসিস, সবাত শ্বসনের প্রথম পর্যায়। গ্লাইকোলাইসিস কথাটি এসছে, গ্লাইকিস কথার অর্থ হচ্ছে সুগার, আর লাইসিস মানে হচ্ছে স্প্লিটিং, অর্থাৎ সুগার ভাঙে। এখানে কি হয়, গ্লাইকোলাইসিসের সংজ্ঞা তাহলে কি, যে পদ্ধতিতে এক অণু গ্লুকোজ অনেকগুলি উৎসেচকের দ্বারা বিভাজিত হয়ে বা ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড এবং তার সঙ্গে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকেই বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। দেখো, এই যে গ্লুকোজ, আর একদম শেষে যদি দেখো পাইরুভেট মানে পাইরুভিক অ্যাসিড, এটা ইংলিশে লিখেছি, ভেট করা আছে পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, মাঝখানে এতগুলো তোমাদের বিক্রিয়া দেখতে পাচ্ছ বা রিঅ্যাকশনস দেখতে পাচ্ছ। তাহলে দেখো, তোমরা কি করবে পড়ার সময়, তোমরা প্রথমে ধাপগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে ধাপগুলো কি করে পরপর আসে, কারণ তোমাদের এই ধাপগুলো লাগতে পারে। দেখো কি কি হচ্ছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এইবার এই 1,6 বিসফসফেট এটা ভেঙে গেল, ভেঙে এক অণু ফসফোগ্লিসারলডিহাইড এবং এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তোমরা দেখতে পাচ্ছ এখানে 6C 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 6C, মানে কার্বন সংখ্যা গ্লুকোজের 6টা, তোমরা জানো C6H12O6 6টা কার্বন। এবারে ভেঙে গেল 3 কার্বন হয়ে গেল, সেই জন্য এখানে দুটো প্রোডাক্ট পেলাম আমরা। এবারে এই ফসফোগ্লিসারলেট 3 ফসফোগ্লিসারলডিহাইড মানে 3 নম্বর কার্বনের সঙ্গে ফসফেটটা যুক্ত রয়েছে। তাহলে এই 3 ফসফোগ্লিসারলডিহাইড তারপরে ধাপে হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট, তারপরে 3 ফসফোগ্লিসারেট, তোমরা বইয়ে গ্লিসারিক অ্যাসিড পেতে পারো, 2 ফসফোগ্লিসারেট, তারপরে ফসফোএনল পাইরুভেট হয়ে পাইরুভেট তৈরি হচ্ছে। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে তোমাদের। আমি যে জায়গাগুলো খুব জরুরি সেই জায়গাটায় দিয়েছি। দেখো, গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, তখন এই 6 ফসফেট মানে একটা ফসফেট যুক্ত হলো 6 নম্বর কার্বনের সঙ্গে। তাহলে কার্বনের এই 6 নম্বর যে ফসফেটটা যুক্ত হলো কে প্রদান করলো, তাহলে প্রদান করছে হচ্ছে এটিপি। এই জন্য দেখো এটি অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে এটিপিটা এডিপি হয়ে গেল, অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে গেল, একটা ফসফেট একে দিয়ে দিয়েছে গ্লুকোজকে। তো সেটা পরের ধাপও দেখানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে উৎসেচকটা কাজ করলো তার নাম হচ্ছে হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ। তারপরে দেখতে পাচ্ছ এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এটিপি আবার একটা ফসফেট ডোনেট করলো, করে সেজন্য এটা দুটো ফসফেট যুক্ত হয়ে গিয়ে তৈরি করলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে উৎসেচক কাজ করছে, তার নাম কি ফসফোফ্রুক্টোকাইনেজ, সংক্ষেপে পিএফকে। প্রতিটা ধাপে এনজাইমস আছে, যেহেতু তোমাদের মাধ্যমিক লেভেল সব জায়গায় দরকার নেই, আমি সেই জন্য প্রধান যে জায়গাগুলো প্রয়োজন সেগুলো দিয়েছি। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা এবার ভেঙে যাচ্ছে, তোমাদের প্রশ্ন হতে পারে কে ভাঙলো, সেখানেও দেখো একটা উৎসেচকের নাম দেওয়া আছে অ্যালডোলেজ। সে ভেঙে দিল, দিয়ে দুই অণু আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি, এক অণু পাচ্ছি 3 ফসফোগ্লিসারলডিহাইড, এক অণু পাচ্ছি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এটা এবার রাস্তাটা এই রাস্তাটা ধরে এগোবে, এটা ধরে কিন্তু এগোবে না।
সেই জন্য এইটা কি হয়, ডাইহাইড্রোক্সি অ্যাসিটিক ফসফেটটা 3-ফসফোগ্লিসারিন ডিহাইডে পরিবর্তিত হয়ে যেতে পারে। এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন, এই দুটো আইসোমার্স। তাহলে এই যদি এইদিকে পরিবর্তন হয়ে যেতে পারে, তাহলে এক অণু ছিল, পরিবর্তনে আরেক অণু হলো, তাহলে 2 অণু। তাহলে এখান থেকে সব 2 অণু করে, সেই জন্য সামনের দিকে দেখো 2 × 2 × 2 করে দেওয়া আছে, প্রত্যেকটা 2 অণু করে, যা যা এখানে হচ্ছে সব 2 2 করে আছে ধরে নাও। এবার ধাপগুলো দেখতেই পাচ্ছ। আলটিমেটলি আমাদের গ্লাইকোলাইসিসে কি হয়, যে গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ অনেকগুলো উৎসেচকের দ্বারা কতগুলো বিক্রিয়ার মধ্য দিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, আর তার সঙ্গে কি হচ্ছে, কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আমরা শক্তির হিসেবটা পরে আসবো। তাহলে আমরা গ্লাইকোলাইসিসে কি পেলাম, পাইরুভিক অ্যাসিড পেলাম শেষে। কয় অণু, 2 অণু। কোথা থেকে, এক অণু গ্লুকোজ থেকে। এই গ্লাইকোলাইসিস থেকে আরেকটা নাম হচ্ছে ইএমপি পথ। কেন ইএমপি? 3 জন বিজ্ঞানী, এমবোডেন, মেয়ারহফ, পার্নেস, এই 3 জন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ইএমপি পথ, কারণ এরা প্রথম এটা পর্যবেক্ষণ করেছিল। গ্লাইকোলাইসিসটা কোথায় হয়, যেহেতু আমরা কোষীয় শ্বসন করছি, তাহলে একটা কোষে কোথায় হবে, এটা কোষে সাইটোপ্লাজমের মধ্যে হবে। তাহলে মনে রাখবে, কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়। এর পরের পর্যায়ে ক্রেবস সাইকেলস। চলে এসো পরের ধাপ, ক্রেবস সাইকেলস। ক্রেবস সাইকেলে দেখো আমরা কি তৈরি করেছি, আমাদের তৈরি হয়েছে পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে পাইরুভেট, এবার পাইরুভেটটা কি হচ্ছে দেখো, অ্যাসিটাইল কোয়েতে পরিণত হচ্ছে। পাইরুভেট কয় কার্বন যৌগ, 3 কার্বন যুক্ত যৌগ। এটা এবারে 2 কার্বন যুক্ত যৌগে তৈরি হলো। এই অংশটুকু কিন্তু ক্রেবস চক্রের অংশ নয়, এটা ব্রিজ তৈরি করছে, অর্থাৎ একটা সংযোগ তৈরি করছে। কার কার মধ্যে, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের মধ্যে। এই যে চক্রাকার জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রেবস সাইকেলস, এই ক্রেবস সাইকেলস। তাহলে এইটুকুটা হচ্ছে মধ্যবর্তী অংশ, কারণ পাইরুভিক অ্যাসিড আমরা পর্যন্ত পেয়েছি গ্লাইকোলাইসিসে। এবার অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো একটা বিক্রিয়া, অনেক বড় বিক্রিয়া। সেই বিক্রিয়াটায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উৎসেচক কাজ করছে, তার নাম পাইরুভেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স। 3টে উৎসেচক এখানে আছে, এই 3টে উৎসেচককে আমরা সংক্ষেপে বলি E1, E2 আর E3। 3টে এনজাইমস মিলে এই উৎসেচকটা পাইরুভেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, তোমাদের লাগবে না। এবারে দেখো অ্যাসিটাইল কোয়ে যেটা তৈরি হলো, সেটা 2 কার্বন যুক্ত যৌগ। এই 2 কার্বন যুক্ত, তাহলে 3 কার্বন থেকে 2 কার্বন হলো, তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে স্যার একটা কার্বন কোথায় গেল? এই যে কার্বন ডাই অক্সাইড, আমরা দেখবে সবার সাথে সমীকরণে কার্বন ডাই অক্সাইড পেয়েছি, তাহলে এই কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে গেল। তাহলে 2 কার্বন যুক্ত, আর এই দিক থেকে দেখো অক্সালো অ্যাসিটেট, অর্থাৎ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন, আর অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন মিলিত হয়ে তৈরি করলো সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট, 6 কার্বন যুক্ত যৌগ। তাহলে যেহেতু এই চক্রটার প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সেই জন্য এই চক্রের আরেকটি নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। যেহেতু এই চক্রটার রিঅ্যাকশনের যে বর্ণনা প্রথম কে দেখেছিলেন, বিজ্ঞানী হান্স ক্রেবস। এই হান্স ক্রেবস দেখেছিলেন বলে এই বিক্রিয়া বা এই চক্রাকার যে ঘটনাগুলি, সেটাকে আমরা কি বলছি, ক্রেবস সাইকেলস, হান্স ক্রেবসের নাম অনুসারে। এবার দেখো এইখানে আরো একটা বিষয় তোমাদের জানতে হবে, এই যে সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিডটাকে যদি দেখো, তাহলে এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা কি পাবো, সাইট্রিক অ্যাসিডের মধ্যে কিন্তু আমরা এখানে আমি একটু ছোট করে লিখছি, 3টে এরকম গ্রুপ পাবো। এই গ্রুপটার নাম কি, এই গ্রুপটার নাম হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। কয়টি পাবো, 3টি কার্বক্সিলিক গ্রুপ থাকে বলে এই চক্রটার আরেকটা নাম হচ্ছে টিসিএ সাইকেল। কেন টিসিএ সাইকেল, 3টে COH গ্রুপ রয়েছে। কার মধ্যে রয়েছে, সাইট্রিক অ্যাসিডের মধ্যে রয়েছে, সিস্যাকোনাইট্রিক অ্যাসিডের মধ্যে রয়েছে এবং আইসোসাইট্রিক অ্যাসিডের মধ্যে রয়েছে, এই পর্যন্ত রয়েছে। তাহলে সেই যে কিন্তু আমরা বইগুলোতে পাবো যে সাইট্রিক অ্যাসিডের 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে বলে একে টিসিএ সাইকেল বলে, তোমরা সেটাই লিখবে। তাহলে এটা আরেকটা নাম হচ্ছে টিসিএ সাইকেল। তাহলে মোট কয়টা নাম হলো, দেখো 3টে নাম হলো। একটা বিজ্ঞানী হান্স ক্রেবসের নাম অনুসারে, যে তিনি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন ক্রেবস সাইকেলস, যেটা আমরা খুব কমন জানি। দ্বিতীয় হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেহেতু এখানে প্রথম উৎপাদিত হয় সেই জন্য এর নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। 3 নম্বর টিসিএ সাইকেল, যেহেতু সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টি কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, COH গ্রুপ রয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে
TCA সাইকেল। আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। এবারে দেখো এই সাইড চেইন তৈরি হয়ে গেল সাইট্রিক অ্যাসিড, সেটা এবার পর্যায়ক্রমে যেতে 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 আলটিমেটলি আমরা দেখেছিলাম যে অক্সালোঅ্যাসিটেট যেটা তৈরি হয়েছিল 4 কার্বন, সেই অক্সালোঅ্যাসিটেট আবার তৈরি হয়ে গেল। এই চক্রাকারে যেতে যেতে আবার অক্সালোঅ্যাসিটেট তৈরি হয়ে গেল, পুনর্জেনারেশন হয়ে গেল। তাহলে এই রিজেনারেশন যে অক্সালোঅ্যাসিড হয়ে গেল বা রিসিনথেসিস হয়ে গেল, আর মাঝখানে অনেকগুলো ঘটনাবলীর মধ্য দিয়ে আমরা এগোলাম। তাহলে এখানেও এই পদ্ধতিটা আমরা দেখছি চক্রাকারে হচ্ছে। এখানেও যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেই জায়গাগুলোকে মার্ক করার চেষ্টা করেছি। দেখো এইখানে যেমন আইসোসাইটেট পাচ্ছ, এই আইসোসাইট্রিক অ্যাসিড এটা থেকে তৈরি হচ্ছে অক্সালোসাকসিনিক অ্যাসিড, এটাও 6 কার্বন, এবং তারপরে তৈরি হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এটা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা কিন্তু 5 কার্বন যুক্ত। তাহলে আবার প্রশ্ন হচ্ছে একটা কার্বন তাহলে কি হলো? তাহলে একটা কার্বন হচ্ছে কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে গেল। এবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের পরে দেখো সাকসিনিল কোয়ে তৈরি হয়েছে। এই সাকসিনিল কোয়ে কিন্তু 4 কার্বন যুক্ত, তাহলে আবার একটা কার্বন, তাহলে সেটাও এই কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে গেল। এখানে সেইভাবে এগিয়েছে। তাহলে এই তোমাদের দেখবে বইয়ের মধ্যে এই ধাপগুলো দেওয়া আছে, এই ধাপগুলো তোমরা হচ্ছে তৈরি করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রেবস সাইকেলের মধ্যে অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে অক্সালোঅ্যাসিটেটের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এবং তারপরে সেটা চক্রাকারে যুক্ত করতে আবারও পুনরায় অক্সালোঅ্যাসিটেট তৈরি হয়, এবং মাঝখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এবং সবচেয়ে বড় যে জায়গাগুলো দেখো, এই প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে অনেকগুলো ঘটনাবলী ঘটছে, তার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো যেখানে দেওয়া হয়েছে সেই জায়গাগুলো দেখানো হয়েছে। কারণ তোমরা জানো যে এই যে শ্বসন আমরা করছি, প্রথমেই আমরা বলেছি যে আমরা যে খাবার থেকে শক্তি পাই তার দ্বারাই আমরা চলি, তাহলে এই শক্তিটা নির্গত হয়, এবং এই জন্য এই শ্বসন মূলত হচ্ছে ক্যাটাবলিক রিঅ্যাকশন, দ্যাট মিনস অপচিতিমূলক বিপাক ক্রিয়া। কখনো কখনো এটা উপচিতি আমরা পাই, সেটা বড় ক্লাসের জিনিস আছে, তোমাদের নেই, কিন্তু মূলত এটা হচ্ছে ক্যাটাবলিক বা অপচিতি বিক্রিয়া, এবং এই অপচিতি বিক্রিয়াটা ভেঙে যায়, খাদ্যবস্তু ভেঙে গিয়ে এখান থেকে আমরা শক্তি পাই। তাহলে আমরা শক্তির হিসেবটা আমরা পরবর্তীকালে এই জায়গা থেকে আসবো কি করে শক্তিটা আমরা পাচ্ছি। এবার চলো তাহলে শক্তির বিক্রিয়া তোমরা এখানে যেটা ব্লু কালারে দেখছো এনজাইমের নাম, যেমন এখানে আইসোসাইটেট ডিহাইড্রোজেনেস, এখানে আলফা কিটোগ্লুটারেট হচ্ছে ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স, আলফা কিটো যেহেতু এটা আলফা কিটোগ্লুটারেট, সেজন্য আলফা কিটোগ্লুটারেট বা আলফা কিটো ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স, এটা কিটোগ্লুটারেট করবে, কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। এইখানে একটা এনজাইম দেখো সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এই সাকসিনেট ডিহাইড্রোজেনেস এখানে তোমরা একটা মনে রাখবে, যেটা আমরা বললাম যে গ্লাইকোলাইসিসটা কোথায় হয়, গ্লাইকোলাইসিসটা কোষের সাইটোপ্লাজমে হয়, এই পুরো রিঅ্যাকশনসটা হচ্ছে সাইটোপ্লাজমে, আর এই পুরো রিঅ্যাকশনস বা এখানে যতটা যা দেখানো আছে টোটালটা কোথায় হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়া। এটা তোমরা দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়ার ছোট্ট ছবি আমি এঁকে রেখেছি। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার দ্বি-একক পর্দা বেষ্টিত, বাইরের দিকে একটা পর্দা রয়েছে, ভেতরের দিকে একটা পর্দা রয়েছে, ভেতরের দিকে পর্দাটা এখন ভাঁজ হয়ে গিয়ে কি তৈরি করেছে, ক্রিস্টি বা ক্রিস্টা একবচনে, এবং এই ক্রিস্টার মধ্যে এরকম ছোট 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 র্যাকেটের মতো হচ্ছে উপাদান রয়েছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে F0 F1 উপাদান বা দানা। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে এটিপি সিনথেস উৎসেচক বা এটিপি সিনথেটেজ উৎসেচক, যার দ্বারা এটিপি তৈরি হয়। অর্থাৎ এটিপির পুরো নাম তোমরা জানো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা আমাদের শক্তি প্রদান করে এবং নিউক্লিক অ্যাসিড গঠনের ক্ষেত্রে সাহায্য করে। তাহলে সেই এটিপি থেকে আমরা শক্তি পাই, তাহলে এটিপি উৎপন্ন হবে। আমরা এই পুরো ঘটনাটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মাত্রার ভেতরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ধাত্র, তাহলে এই মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে এটা হচ্ছে সংঘটিত হচ্ছে। এইখানে তোমরা মাইটোকন্ড্রিয়া যখন আগে ক্লাসে পড়েছো, মানে তোমার হচ্ছে 9-এ যে কোর্স পড়েছো তখন পড়েছো, তো মাইটোকন্ড্রিয়ার যে ধাত্রের মধ্যে পুরো ঘটনাবলীগুলো ঘটছে। এর মধ্যে এই একমাত্র উৎসেচক সাকসিনেট ডিহাইড্রোজেনেস, যে উৎসেচকটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার পর্দার সঙ্গে অন্তঃপর্দার সঙ্গে সংযুক্ত থাকে, এটা মনে রাখতে পারো। তাহলে এই যে হচ্ছে পুরো ঘটনাটা কোথায় ঘটছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে। ওকে, চলে এসো থার্ড ধাপ, টার্মিনাল রেসপিরেশন। এই টার্মিনাল রেসপিরেশন প্রান্তীয় শ্বসন কি ঘটে এখানে, সেখানে কি ঘটে, এই যে আমরা বারবার বলছি যে আমাদের শক্তি শ্বসন হচ্ছে একটা অপচিতিমূলক বিপাক ক্রিয়া সাধারণত হচ্ছে, এবং এখান থেকে আমরা মূলত শক্তি পেয়ে থাকি। তোমরা ছোট ক্লাসে বা আগে তো পড়েছো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে
হচ্ছে। তাহলে কোষের সাইটোপ্লাজমে আমরা কি দেখলাম, গ্লাইকোলাইসিস তো কোষের সাইটোপ্লাজমে হলো। তাহলে শক্তি পাওয়ার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমি শক্তির হিসেবটা দেখানোর চেষ্টা করেছি। কি শক্তি পাচ্ছি, যে শক্তির হিসেব। এই শক্তির হিসাব যদি আমরা করি তাহলে গ্লাইকোলাইসিস থেকে আমরা কি পেতে পারি, বলছি সরাসরি 4টে এটিপি পেতে পারি। দেখো দেখে নিই হচ্ছে কিনা সরাসরি 4টে এটিপি। এই যে এইখানে এটিপি থেকে এটিপি তৈরি হয়েছে, আবার এই যে দেখো এটিপি থেকে এটিপি তৈরি হয়েছে। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, আমি আগে বলেছি এগুলো সব ইনটু 2, তাহলে 2 2, তাহলে 2 2 মোট কটা তৈরি হলো, 4টে। 4টে কি আমার লাভ হলো না, 4টে লাভ হয়নি। কেন লাভ হয়নি, ওই যে দেখো উপরে এই যে একটা দেখো ব্যবহার হয়েছে, এই যে একটা দেখো ব্যবহার হয়েছে। তাহলে মোট কটা ব্যবহার করেছি আমি, দুটো ব্যবহার করেছি, আর আমি পেয়েছি কয়টা, 4টে। তাহলে আমার লাভ কত, সরাসরি লাভ কত, সরাসরি লাভ হচ্ছে 2, সেটাই আমি সরাসরি লাভ লিখেছি 2, -2 করে দিয়েছি ব্যবহার। ওকে, এবারে দেখো এইখানে আরেকটা জিনিস তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে, এখানে যদি দেখো NAD+ ছিল, সেখান থেকে তৈরি হয়েছে NADH+। আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলি, রেড সাইকেলের মূল শক্তি পাই আমরা জানি। দেখো তো রেড সাইকেলে এখানে প্রচুর শক্তি দেখানো আছে নাকি, দেখো দেখানো নেই, শুধু একটা জায়গাতে দেখো GDP থেকে GTP দেখানো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি শক্তি নেই। তাহলে শক্তিটা আমরা পাই কোথায়, এবারে আসছে এই জন্য টার্মিনাল রেসপিরেশন। এই টার্মিনাল রেসপিরেশনের ক্ষেত্রে কি হয়, এই যে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দাটা দেখতে পাচ্ছ, অন্তঃপর্দায় যে শুধুমাত্র র্যাকেট সদৃশ তোমার এই ছোট ছোট এটিপিএস গুলো আছে তা নয়, এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে কতগুলো প্রোটিনের কমপ্লেক্স আছে, যেগুলোকে বলা হচ্ছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। এই 4 ধরনের কমপ্লেক্স, তার সঙ্গে এটিপি যেটা এটিপিএস, এই সব 5জন মিলে একটা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস তৈরি করে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যার মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে, ইলেকট্রনগুলো পাবো কোথায়, ইলেকট্রনগুলো এই যে দেখতে পাচ্ছ NAD+, ইলেকট্রন গ্রহণ করে NADH+ হয়ে গেছে। এরা এবার কি করবে, এই NAD+, এখানে দেখো যে FAD থেকে FADH2 হয়ে গেছে, এরা এবার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে দিয়ে দেবে। চেনে যখনই দিয়ে দেবে তখনই একটা পদ্ধতি তৈরি হয়, যে পদ্ধতিটাকে বলা হয় কেমিঅসমোটিক। কেমিঅসমোটিক থিওরিজ আছে, সেই কেমিঅসমোটিক থিওরি অনুযায়ী এখানে একটা প্রোটনের গ্রেডিয়েন্ট হয়। প্রোটনের গ্রেডিয়েন্ট মানে H+ আয়নের তারতম্য হয়ে যাবে কোথায়, ম্যাট্রিক্সের সঙ্গে এই যেটা দুটো পর্দার মাঝখানে যে রয়েছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস তার মধ্যে, এবং তখন দেখা যাবে যে এখানে এটিপি তৈরি করছে কে, এই এটিপিএস, ওই প্রোটন গ্রেডিয়েন্ট বা যেটা প্রোটন ক্রম, সেই ক্রমটাকে কাজে লাগিয়ে, এবং তখন আমরা এটিপি গুলো পাবো। এবং এটিপি জন্য সরাসরি এখানে এটিপি পাচ্ছি না, আমরা প্রান্তীয় শ্বসনে গিয়ে এটিপি পাবো। সেজন্য অত মনে রাখার তোমাদের খুব একটা প্রয়োজন নেই, একটু বললাম। এবার দেখো এটিপির হিসেবটা আমাদের মাথায় রাখতে হবে। কি মনে রাখবে, মনে রাখবে সবার আগে একদম বদ্ধমূল ধারণা রাখো যে এক একটা NADH+ থেকে কটা এটিপি পাবে, 3টে। আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট, প্রতিটি NADH+, এই যে NADH+ থেকে কটি করে এটিপি পাওয়া যাবে, 3টি। আর প্রতিটি FADH2 থেকে পাওয়া যাবে কটি করে এটিপি, 2টি করে। তাহলে NADH থেকে 3টি করে, FADH থেকে 2টি করে প্রতিটি থেকে। সেই হিসাবে এবার দেখো আমরা এই চক্রটা যদি দেখি, তাহলে চক্রটায় দেখো, এই দেখো এইখানে একটা NADH তৈরি হয়েছে, এইখানে একটা হয়েছে 2টো, এইখানে একটা 3টে, মোট কয়টা তৈরি হলো, তাহলে 3টে। আর যেহেতু এটা একটা পাইরুভিক অ্যাসিডের এই যে অ্যাসিড অ্যালকোহলে ঢুকে হয়, তাহলে আমাদের কয়টা পাইরুভিক অ্যাসিড হয়েছিল, 2টো পাইরুভিক অ্যাসিড। তাহলে 2টো পাইরুভিক দুবার হবে, তাহলে এক অণু গ্লুকোজ থেকে চক্রটা দুবার হতে পারে। সেই জন্য 3টে NADH, সেই জন্য কি হবে, ডাবল হয়ে যাবে। এই যে আমি দেখিয়েছি দেখো, ক্রেবস চক্র, 3 NADH H3H+ তৈরি হবে আমার একটা চক্রে। চক্রটা কয়বার হবে, এক অণু গ্লুকোজের জন্য 2বার। তাহলে মোট কটা হচ্ছে, 3 দুগুণ 6, আর প্রতিটি NADH থেকে কটা করে পাওয়া যাবে, 3টি করে এটিপি। তাহলে 3 × 6, তাহলে বা 6 × 3 যদি আমি করি, 18 এটিপি আমি NADH থেকে পাচ্ছি। আমি দুটো জিটিপি সরাসরি পাচ্ছি, যে জিটিপি কারণ দুবার হবে, তাহলে জিটিপি দুটো।
সেটা দুটো ইকুইভ্যালেন্ট টু দুটো এটিপি হলো। FADH2 কত? একটা, দুটো চক্র দুটো, তাহলে 2 2 4, 2 × 2 4, তাহলে আমি ক্রেবস সাইকেলস থেকে পাচ্ছি কত? 24টা এটিপি, 24 এটিপি। কোথা থেকে? আবার মনে রাখবে, এই জায়গায় একটু কনফিউশন তৈরি হয়। একবার ক্রেবস চক্র যদি চলে তাহলে হবে 12টা। কেন? 1 2 3টে NADH, 3 × 3 9, একটা GTP 10, দুটো একটা FADH2 2 12। যেহেতু আমরা এটা গ্লুকোজের হিসাব হচ্ছে, এক অণু গ্লুকোজ, তাহলে চক্রটা দুবার হবে, সেই জন্য মোট 24টা। আমি গ্লাইকোলাইসিস থেকে সরাসরি দুটো পেয়েছিলাম, এখানে পেয়ে গেলাম ক্রেবস সাইকেলস থেকে 24টা। এই যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে দেখো, গ্লাইকোলাইসিসের যে NADH তৈরি হয়েছে এখানে সাইটোপ্লাজমে হয়েছে, তাহলে এনার্জি পাওয়া যাবে না। কিন্তু এটা যদি মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে যায়, মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করলে আমরা এটা থেকেও আমরা এটিপি পাবো। কটা এটিপি পাবো? সেক্ষেত্রে আমরা দেখো, এই যেখানে আমি দিয়েছি 2 NADH+, কারণ দুটো তৈরি হয়েছে, সেটা থেকে 4টে অথবা 6টা পেতে পারি। কখনো কখনো 4টে হতে পারে, কখনো 6টা হতে পারে। এই জায়গায় একটু পার্থক্য আছে, সেটা আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কেন হয় না হয়, তোমরা হচ্ছে 4টে বা 6টা পেতে পারো ওটা থেকে। এবারে আমাদের এখানে বলেছি পাইরুভেট এবং তৈরি হওয়া অর্থাৎ গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মাঝখানে আবার একটা রিঅ্যাকশন আছে। এখানেও দেখো NADH তৈরি হচ্ছে, তাহলে এখানেও দুটো NADH, সেই জন্য দেওয়া হয়েছে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, এই যে একটা ধাপ, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো NADH থেকে 6টা ATP। তাহলে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরকে যদি যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো। 1 নম্বরে আমার কত? 2 আর 4 6, অথবা 2 6, তাহলে 1 নম্বর আমার এখানে আমি লিখছি 1 + 2 + 3, তাহলে এই তিনটে যদি আমি যোগ করি তাহলে আমার প্রথমে হচ্ছে 6 অথবা 8 ধরো, প্লাস আমার এখানে হচ্ছে কত? 6, প্লাস এখানে আমার 24, তাহলে কত হচ্ছে দেখো? 36 অথবা 38টা এটিপি আমার তৈরি হবে। সেজন্য শ্বসনের যে সংজ্ঞা, সবাত শ্বসনের যে একদম সম্পূর্ণ সংজ্ঞা এবার যদি আমরা আসি সবাত শ্বসনের, তাহলে বলা হচ্ছে যে পদ্ধতিতে এক অণু গ্লুকোজ কোষের মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে কি করবে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল এবং 36 অথবা 38 অণু এটিপি উৎপন্ন করবে, তাকেই বলা হচ্ছে সবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনে 36 অথবা 38 অণু এটিপি তৈরি হতে পারে। প্রশ্ন হলো যে জল, আমরা কার্বন ডাই অক্সাইড দেখলাম এখানে তৈরি হয়েছে, এনার্জিও দেখলাম তৈরি হয়েছে, জলটা কোথায়? মনে রাখবে সেই রিঅ্যাকশনস এখানে দেখানো হচ্ছে না। জলটা কি হবে? জলটা হচ্ছে এই যে আমরা বলছি অক্সিজেন, দেখো এখানে কোথাও অক্সিজেন ব্যবহার দেখিয়েছি? কোথাও দেখানো হয়নি। অক্সিজেনটা কোথায় লাগবে? অক্সিজেনটা এই যে মনে করো যে আমরা বলছি প্রোটন H+ আয়নগুলো, এই H+ আয়নগুলো অর্থাৎ ইলেকট্রনটা আলটিমেটলি ইলেকট্রন গ্রহীতাকে সবাত শ্বসনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা হচ্ছে অক্সিজেন। এখানে NAD+ ছিল ইলেকট্রন গ্রহীতা, FAD ছিল ইলেকট্রন গ্রহীতা, ফাইনাল ইলেকট্রন গ্রহীতা বা সবাত শ্বসনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা হচ্ছে অক্সিজেন। এবং অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে? শেষমেশ জল তৈরি করবে। তাহলে এই হচ্ছে আমাদের শ্বসনের যে সবাত শ্বসনের 3টে পর্যায়, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এবং টার্নারি রেসপিরেশন, আমরা সংক্ষেপে আলোচনা করলাম। যেখানে এখানে খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো দেওয়া আছে, তোমরা বইটাকে ফলো করবে, করে পড়বে, সবটা তোমরা মেনটেন করবে, দেখবে এবং বুঝে চেষ্টা করবে। প্রশ্ন থাকলে আমাদের পাঠাবে, হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া আছে, সেখানে তোমাদের দেখবে অন্যান্য স্যাররা যারা আমার পড়িয়েছে সেখানে আবার একই নাম্বার, সেই নাম্বারে পাঠাবে, তাহলে পেয়ে যাবে। এবারে দেখো এই শ্বসন যে আমরা বলছি, তাহলে শ্বসনের আমাদের গুরুত্বটা কি? তাহলে শ্বসনের গুরুত্ব বলতে অর্থাৎ ইম্পর্টেন্স অফ রেসপিরেশন, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক হচ্ছে জায়গা, সেটা কি? সেটা হচ্ছে শক্তি, অর্থাৎ শক্তি পাওয়া। এটা এক শক্তি, কারণ যে কোনো জীবের যে কোনো জৈবনিক ক্রিয়া সম্পন্ন করতে শক্তির প্রয়োজন, তাহলে শ্বসনের মধ্যে থেকে আমরা শক্তি পেতে পারি। 2 নম্বর হচ্ছে পরিবেশের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন তার ভারসাম্য বজায় রাখা। কেন ভারসাম্য বজায় রাখা?
তোমরা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে উদ্ভিদ কি গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন ত্যাগ করছে। তাহলে পরিবেশ থেকে যদি কার্বন ডাই অক্সাইড গৃহীত হতে থাকে এবং অক্সিজেন রিলিজ হতে থাকে, তাহলে সেখানে কি হবে, সেখানে দেখা যাবে যে এটার ভারসাম্যটা বিঘ্নিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে। শ্বসনের ঠিক উল্টোটা হয়। শ্বসনের উল্টোটা হওয়ার ফলে কি হচ্ছে, যেখানে অক্সিজেনটা গৃহীত হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, ফলে পরিবেশে এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যটা বজায় থাকে। এছাড়া মানব কল্যাণে আমরা দেখতে পাচ্ছি যে সভ্যতার অবদানের ক্ষেত্রে এই শ্বসনের বহুবিধ গুরুত্ব রয়েছে। আমরা দেখলাম বিভিন্ন খাদ্যবস্তু, অ্যালকোহল থেকে শুরু করে চিজ থেকে শুরু করে অবাধ শ্বসন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ব্যবহার, উৎপন্ন হওয়া বিভিন্ন ভিটামিনস উৎপন্ন হতে এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগে। তাহলে মানব সভ্যতার কল্যাণেও এটা কাজ লাগছে। তাহলে তিনটে জায়গা: শক্তির মুক্তি এবং শক্তি পাওয়া, দ্বিতীয়ত হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা, মানব কল্যাণে এই শ্বসনের অবদান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাহলে এটা আর শেষ যেটা বলছি, যেটা বলা হয়নি, শ্বসন কাদের মধ্যে হয়? সমস্ত বায়ুজীবী জীবের ক্ষেত্রে শ্বসন কখন হয়? দিবারাত্র হয়। সালোক সংশ্লেষ যেমন হচ্ছে দিনের বেলা সম্পন্ন হয়, রাত্রিবেলা হয় না, এখানে কিন্তু দিবারাত্র প্রতিটি সজীব কোষ, বায়ু কোষ জীবের ক্ষেত্রে দিবারাত্র সম্পন্ন হয়। এবং এইটা হচ্ছে সালোক সংশ্লেষের ঠিক বিপরীত প্রক্রিয়া, যে সাধারণভাবে, কারণ সালোক সংশ্লেষ উপচিতিমূলক, শ্বসন কিন্তু অপচিতিমূলক বিক্রিয়া বা বিপাক ক্রিয়া। ধন্যবাদ সকলকে, আবারও শুভেচ্ছা রইল। তোমরা ভালো করে পড়াশোনা করো।